আসসালামু আলাইকুম। গল্প কথা বাই মেহনাজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাব মোশতাক আহমেদের একটি সায়েন্স ফিকশন উপন্যাস প্রজেক্ট হাইপার, নবম পর্ব। কোনো রকম ঝামেলা ছাড়াই রাইফেল আর ডার্টগুলো নিতে পারলো যাইল। তারপর যেভাবে নিঃশব্দে সে গাছ থেকে নেমেছিল সেভাবেই ওপরে উঠে এলো। এক ডাল থেকে ঝুলে অন্য ডালে পৌঁছাতে মোটেও অসুবিধা হলো না। যখন একেবারে বনের মধ্যে ঢুকে গেল তখন যেন হাঁপ ছেড়ে বাঁচল ইলি। এলিও পেছনে এসে ধীরে ধীরে ঝোপের মধ্যে ঢুকে গেল। ঝোপের বেশ ভেতরে এসে একসঙ্গে মিলিত হলো জাইলো, বিগো আর ইলি। জাইলো ডার্টগুলো ইলির দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে ডার্ট, শেষ পর্যন্ত আনতে পেরেছি। তুমি দুর্দান্ত কাজ করেছো জাইলো। এক পর্যায়ে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় আমিও পেয়েছিলাম। আমার রক্ত তো একেবারে ঠান্ডা হয়ে এসেছিল। যাই হোক, কোনো রকম ঝামেলা ছাড়া তুমি কাজ করতে পেরেছো, এটাই আমাদের জন্য অনেক বড় সাফল্য। এবার বিগো বলল, এগুলো দিয়ে কি করবে? এগুলো আমাদের শরীরে প্রবেশ করলে আমরা যেমন অজ্ঞান হয়ে যাই, তেমনি মানুষের শরীরে প্রবেশ করালে মানুষ অজ্ঞান হয়ে যাবে। আমরা ওই মানুষগুলোকে অজ্ঞান করে তারপর সবাইকে উদ্ধার করব। তাহলে এখনই কাজ শুরু করছি না কেন? এখন করলে পারা যাবে না, ওরা সংখ্যায় অনেক। তাছাড়া ডার্ট ছোড়ার ক্ষেত্রে আমরা অতটা পারদর্শীও নই। এজন্য ওরা যখন সংখ্যায় কমবে তখন আমরা ডার্ট ছুড়ব। তাহলে তো অপেক্ষা করতে হবে। যারা দিনমজুর তারা সবাই বন বিভাগের ভাড়াটের লোক। ওরা ইটো সহ অন্য সবাইকে প্রথমে রাস্তায় নিয়ে যাবে, তারপর গাড়িতে তুলে দিয়ে বিদায় নেবে। অতঃপর গাড়িগুলো শহরে যাবে। সেক্ষেত্রে আমাদের গাড়ির পথে গিয়ে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তাই করতে হবে। তখন ওরা মাত্র 4 জন থাকবে। আমাদের কাজ অনেক সহজ হবে। গাড়িগুলো কোথায়? গাড়ি এ পর্যন্ত আসতে পারে না। এখান থেকে 3 কিলোমিটার দূরে একটা রাস্তা আছে, ওই রাস্তা গাড়ি থাকে। প্রথমে সবাইকে ভ্যানের মধ্যে 4 চাকার গাড়িতে টেনে ওই রাস্তা পর্যন্ত নেওয়া হয়, তারপর গাড়িতে তোলা হয়। আমরা তাহলে কোথায় অপেক্ষা করব? যেখানে গাড়িতে উঠানো হবে ওইখানে আমরা সুবিধা করতে পারবো না। আশেপাশে লুকানোর জায়গা নেই। আমাদের আরো খানিকটা পথ এগিয়ে যেতে হবে। একটা জায়গায় রাস্তা ছোট্ট দুটো টিলার মাছ দিয়ে চলে যাবে। ওখানে রাস্তা খুব খারাপ, গাড়ি একেবারে ধীরে ধীরে চলে। টিলার চারপাশে উঁচু উঁচু গাছও আছে। আমরা ওইখানে লুকিয়ে থেকে ডার্ট ছুটতে পারবো। এতে সুবিধা হবে, ওরা আমাদের দেখতেও পারবে না, কিন্তু আমরা ওদের দেখতে পারবো। ঠিক আছে, তাই হবে। কিন্তু এই 3 জন মিলে কি আমরা পারবো? অন্য যারা বনের মধ্যে লুকিয়ে আছে সবাইকে নিয়ে যাব। প্রয়োজন ওদের সঙ্গে মারামারি শুরু করে দেব। তারপরও ইটুকে নিয়ে যেতে দেবই না। না না, মারামারি করা যাবে না। ওদের হাতে শটগান, পিস্তল আছে। গুলি করে দিলে নিশ্চিত মৃত্যু হবে। সেটা পরে দেখা যাবে। আপাতত আমরা এগিয়ে যাই, তা না হলে গাড়ির সঙ্গে পারবো না। এখন বিগো ভ্যানটাকে অনুসরণ করুন। তুমি, আমি আর অন্যরা আর পথে 2 টিলার মাঝের জায়গায় চলে যাই। ওখানে গিয়ে আমরা আক্রমণের মূল পরিকল্পনা করব। বিগো যদি দেখে ওরা অন্য পথে যাচ্ছে তাহলে এগিয়ে এসে আমাদের জানাবে। অবশ্য অন্য পথে যাওয়ার কোনো উপায়ই নেই। জাইলো এরপর বিগোর দিকে ফিরে বলল, তুমি একা যেও না, অন্তত 3 জনকে সঙ্গে নিয়ে যাও। যদি দেখো সত্যি ওরা পথ পাল্টাচ্ছে অথবা অহেতুক দেরি করছে আমাকে জানাবে। ঠিক আছে। এবার ইলি বলল, আমি এটাকে অনুসরণ করতে চাই। সেটা তোমার জন্য ঝুঁকিপূর্ণ হবে, কিন্তু আমি এটাকে চোখের আড়াল করতে চাচ্ছি না। তুমি বিগোর ওপর আস্থা রাখতে পারো। আমার সম্পূর্ণ আস্থাই আছে। তারপরও মানসিক শান্তির জন্য আমি এটোর সঙ্গেই থাকতে চাই। কোনো কারণে এটোর ক্ষতি হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি তাহলে টিলার ওখানে চলে যাচ্ছি, তোমরা এটাকে অনুসরণ করো। এ কথা বলে জাইলো বনের মধ্যে হারিয়ে গেল। বিগো আর ইলি ফিরে এলো গ্রিতি পাহাড়ের ঢালে।
লুইস জিটা সহ পুরো দলটি তখন প্রস্তুতি নিচ্ছে রওনা দেওয়ার। লুইস জিটা আর তাদের দল রওনা দেওয়ার পর ইলি দ্রুত গ্রিতি পাহাড়ের গুহায় প্রবেশ করলো। তাদের গুহার কোনো জিনিসপত্রই রেখে যায়নি লুইসের দল, সব নিয়ে গেছে। অবশ্য শটগান আর পিস্তল লুকিয়ে রাখার কারণে সেগুলো নিতে পারেনি। ইলি শটগান আর পিস্তল হাতে নিয়ে বিকো বলল, এগুলো দিয়ে কি করবে? শুধু ডার্ট রাইফেল দিয়ে ওদের মোকাবেলা করা বিপজ্জনক হবে, এই জন্য এই অস্ত্রগুলো সঙ্গে নিচ্ছি, কাজে লাগবে। তুমি ছাড়া এগুলো অন্য কেউ চালাতে পারবে না। অবশ্য আমি কিছুটা পারি। তুমি আর ইটো আমাকে 2 দিন প্রশিক্ষণ দিয়েছিলে। এগুলো বিপজ্জনক, তারপর আজ তোমাকে একটা শটগান দেওয়া হবে, প্রয়োজনে ব্যবহার করবে। পারবে না? অবশ্যই পারবো। এরপর জঙ্গলের মধ্য দিয়ে ইলি আর বিগো এগোতে শুরু করলো। লুইসদের দল থেকে তাদের দূরত্ব 50-60 গজ। মাটির ওপর দিয়েই যাচ্ছে তারা। ঘন ঝোপের কারণে তাদের দেখাই যাচ্ছে না। ইলিরা স্পষ্ট দেখতে পাচ্ছে না লুইসদের, তবে মাঝে মাঝে খানিকটা কাছে গিয়ে নিশ্চিত হয়ে নিচ্ছে যে তারা সঠিক পথে এগোচ্ছে। চলার পথে ইলি জিজ্ঞেস করলো, বিগো, তোমাকে যখন ধরে নিয়ে গিয়েছিল এভাবে এই খাঁচার মধ্য করে ধরে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, আমাকেও একটা ডার্ট ছুঁড়ে অজ্ঞান করে ফেলেছিল। জ্ঞান ফিরে দেখি খাঁচার মধ্যে। তবে আমাকে আমাদের গ্রাম থেকে ধরেনি, ধরেছিল বনের মধ্য থেকে। গ্রামে কি এটাই প্রথম আক্রমণ? আগেও একাধিকবার আক্রমণ হয়েছিল। তোমাকে ধরে নিয়ে কি করেছিল? আমি কিছুটা বেয়ারা প্রকৃতি ছিলাম, এজন্য খাঁচার মধ্যে চিৎকার চেঁচামেচি করেছিলাম। তখন আমাকে লম্বা একটা লাঠি দিয়ে খোঁচা দেওয়া হয়েছিল। ওই লাঠি দিয়ে খোঁচা দিলে সমস্ত শরীর কেঁপে উঠল। পরে শুনেছিলাম ওটাকে নাকি বলে ইলেকট্রিক শক। কেউ যদি একবার ইলেকট্রিক শক খায় তাহলে জীবনে সে আর অবাধ্য হবে না। আমি মোট 3বার অবাধ্য হয়েছিলাম। 3বারই আমাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল। এরপর শান্ত হয়ে গিয়েছিলাম। পরে বিক্রি হওয়ার আর গবেষণাগারে যাওয়ার ঘটনা তো তুমি জানোই। কি ভয়ঙ্কর! হ্যাঁ, ভয়ঙ্করই। সেই অভিজ্ঞতার কথা মনে হলে এখনো শরীর শিউরে ওঠে। আমাকে খাঁচা থেকে বের করে সবার গলায় আর পায়ে শিকল পরানো হলো। তারপর গোসল করে একটা মার্কেটে নেওয়া হতো। একটু এদিক ওদিক করলে ইলেকট্রিক শক খেতে হতো। তোমার সঙ্গে অন্য যারা ছিল সবাইকে কি ওরা বিক্রি করে দিয়েছিল? সবাইকে বিক্রি করেছিল, তবে সবার পরিণতি একই রকম হয় না। শুনেছি কাউকে গবেষণার জন্য ব্যবহার করা হয়, কাউকে নাকি চিড়িয়াখানায় আটকে রাখা হয়, কাউকে আবার বড়লোকের বাড়িতে শখের পশু হিসেবে পাঠানো হয়। আরও একটা ভয়ঙ্কর কথা শুনেছি। কি কথা? কোনো কোনো মানুষ নাকি শিম্পাঞ্জি হাড় দিয়ে ওষুধ তৈরি করে। তাই নাকি? সবই শোনা কথা, সত্য মিথ্যা তুমি বলতে পারবে, কারণ তুমি মানুষ ছিলে। যাদেরকে ওষুধ প্রস্তুতিকারীদের কাছে বিক্রি করা হয় তারা শিম্পাঞ্জিগুলোকে নিষ্ঠুরভাবে হত্যা করে, তারপর হাড় দিয়ে ওষুধ তৈরি করে। এরকম কথা আমি শুনিনি। যদি সত্য হয়ে থাকে এটা মহা অন্যায়। অনেক অন্যায় তো ঘটছে। প্রফেসর শিউটনের গবেষণাগারে শিম্পাঞ্জিদের ওপর যে গবেষণা করা হচ্ছিল সেটাও ছিল অন্যায়। তাকে যতগুলো শিম্পাঞ্জি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল তার থেকে অনেক বেশি শিম্পাঞ্জির ওপর সে পরীক্ষা নিরীক্ষা করেছে। শিক্ষিত মানুষ হয়ে তারা এরকম আইন ভঙ্গ করা উচিত হয়নি। তুমি ঠিকই বলেছ বিগো। এরকম আইন অমান্য করার প্রবণতা অনেকের মধ্যেই আছে, আমরা জানি না। হতে পারে। যাই হোক, আমার বোধ হয় চলে এসেছি। ওই দেখো, ভ্যান থেকে সবাইকে গাড়িতে তোলা হচ্ছে। হ্যাঁ, মোট 2টো গাড়ি, সামনেরটা একটা জিপ আর পেছনেরটা একটা ট্রাক। জিপের ভেতরে একটা ছেলে আরেকজন মেয়ে গিয়ে বলল, ওরা হচ্ছে লুইস আর জিটা, ওরাই দলটাকে পরিচালিত করছে। তাই হবে। ট্রাক মাথায় লোক দুটো পেছনে ট্রাক চলছে, একজন ট্রাক চালাচ্ছে, অন্যজন পেছনে শিম্পাঞ্জিদের মধ্যে বসে আছে। ইটোর জ্ঞান ফিরে এসেছে। একেবারে পেছনে বসে থাকা লোকটিকে ইটো কি যেন বলতে চেষ্টা করছে, কিন্তু লোকটি মনে হচ্ছে বিরক্ত। তাই তো মনে হচ্ছে। এ কি, লোকটি দেখি লাঠির মতো যন্ত্রটি দিয়ে ইটোকে ইলেকট্রিক শক দিল।
সর্বনাশ! ইলি স্পষ্ট দেখলো ইটোর শরীরটা খাঁচার মধ্যে শূন্যে উঠে আবার নিচে পড়ে গেল। সঙ্গে ইটোর তীব্র চিৎকারও কানে এলো তার। তার ইচ্ছে হলো সে এখনই ছুটে যায়। অবশ্য অনেক কষ্টে নিবৃত্ত করলো নিজেকে। ইলি দেখলো ইটো একেবারে চুপ হয়ে গেছে। সে অনুমান করলো ইটো টাক মাথা লোকটিকে বোঝাতে চেষ্টা করছিল যে সে আসলে শিম্পাঞ্জি নয়, মানুষ। এজন্য সে বারবার তার বাম হাতের কোণ আঙুলটা দেখাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত লাভ হয়নি। লোকটি বিরক্ত হয়ে তাকে ইলেকট্রিক শক দিয়েছে। ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছিল না ইলি। বিগো সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করো না ইলি, আমরা যেভাবে পারবো ইটোকে সে উদ্ধার করব। ওরা কেন বুঝতে চাচ্ছে না যে আমরা মানুষ? কেন বুঝতে চাচ্ছে না তা তুমি নিজেও জানো। তোমাদের জীবনে যা ঘটেছে তা কখনোই মানুষের জীবনে ঘটেনি। এর জন্যই তোমাদের বিষয়টা ওরা বিশ্বাস করতে চাইবে না। তাছাড়া তোমরা কিংবা আমরা কেউই ওদের মূল রহস্যটা বলতে পারছি না। যাই হোক, এগুলো পুরনো কথা। এখন চলো এগোই। ওই যে ওরা চলতে শুরু করেছে। গাড়ি তো বেশ দ্রুত এগিয়ে যাবে, আমরা তো ওদের সঙ্গে পারবো না। গাড়িকে অনেক ঘুর পথে যেতে হবে, আমরা আড়াআড়ি যাব, সময় বেশি লাগবে না। চলো, আর দেরি করো না। ইলি আর কথা না বলে বিগুকে অনুসরণ করতে শুরু করলো। 2 টিলার মাঝে এসে পৌঁছাতেই ইলি দেখলো জাইলো তার দল নিয়ে ঠিকই আগে এসে অপেক্ষা করছে। অতিরিক্ত প্রায় 50টি শিম্পাঞ্জি এসেছে। সবাই গৃতি গ্রামের অপেক্ষা করছে ইলির নির্দেশনার জন্য। জায়গাটা দেখে ইলির খুব পছন্দ হলো। রাস্তার অবস্থা খুবই খারাপ, কাদাও আছে মাঝে মাঝে। চলতে হলে গাড়িকে গতি একেবারে কমিয়ে ফেলতে হবে। ইলি সম্পূর্ণ দলটাকে মোট 3 ভাগে ভাগ করলো। 2 টিলার মাঝে একটি দল থাকবে। এই দলে শিম্পাঞ্জি থাকবে 30টি। দলের নেতৃত্বে থাকবে জাইলো। এই 30 জনের কাজ হবে পাথর দিয়ে রাস্তা বন্ধ করা। রাস্তা বন্ধ হলে দলের সবাই পাথর হাতে টিলার ওপর অবস্থান নেবে। গাড়ি থেকে কেউ বের হলেই পাথর ছুটতে শুরু করবে। দ্বিতীয় দলের নেতৃত্ব থাকলো বিগো। বিগোর কাজ হচ্ছে সামনের গাড়িতে বসে থাকা লুইস সার্জিটাকে ঠেকানো। শর্টগানটা তার কাছেই থাকবে, প্রয়োজনে সে গুলি ছুড়বে। তার সাথে 10 শিম্পাঞ্জি গাছের ওপর থেকে ভাঙা ডাল ফেলে আর চিৎকার করে সবাইকে হতবিহ্বল করে দেবে। প্রয়োজনের উপর থেকে তারা লুইস সার্জিটার ওপর লাফিয়ে পড়বে। তৃতীয় দলে থাকবে ইলি নিজে, তার সাথে থাকবে আরও 10 শিম্পাঞ্জি। ইলি দূর থেকে ডার্ট ছুঁড়ে প্রথমে পেছনে বসে থাকা টাকাওয়ালা মানুষটিকে অজ্ঞান করে ফেলবে। গাড়িটি যখন আরও খানিকটা এগোবে তখন এপাশ থেকে ওপাশে রাস্তার ওপর আড়াআড়িভাবে ফেলে রাখা একটা লতা টেনে উঁচু করবে তারা। এতে পেছনে গাড়ি থামতে বাধ্য হবে এবং ড্রাইভার বের হয়ে আসবে। তখন ডার্ট ছুঁড়ে ড্রাইভারকে অজ্ঞান করবে ইলি। প্রয়োজনে পিস্তল ব্যবহার করবে। এভাবেই সকল পরিকল্পনা করছে সে। সব কিছু ঠিকঠাক থাকলে সে নিশ্চিত উদ্ধার করতে পারবে ইটোকে। রাস্তার পাশে একটা ঘন ঝোপের আড়ালে অপেক্ষা করতে লাগলো ইলি। তার হাতে ডার্ট ছোড়া রাইফেল। উত্তেজনায় ঘামছে সে, দুরু দুরু করে কাঁপছে বুকটা। যদি কোনো কারণে তাদের পরিকল্পনা ব্যর্থ হয় তাহলে চিরদিনের জন্য হারাতে হবে ইটোকে। কেন যেন তার খুব খারাপ লাগছে ইটোর জন্য। ইটোকে হারালে যে সে কতটা নিঃসঙ্গ হয়ে পড়বে এখন বুঝতে পারছে। আরেকটা অনুভূতি তার মধ্যে কাজ করছে, আর তা হলো ইটোকে যেন নতুনভাবে উপলব্ধি করছে। তার মনের গভীরে যে ইটোর বিশেষ একটি স্থান আছে তা যেন আজ ধরতে পারছে সে। এই উপলব্ধি তার মধ্যে যেমন আনন্দের সৃষ্টি করছে তেমনই করছে ভয়ের সৃষ্টি। এই ভয়টা এর জন্য যে তাকে না আবার ইটোকে হারাতে হয়। গাড়ির শব্দ কানে আসতেই সতর্ক হয়ে উঠল ইলি। তার হাত বেশ কাঁপছে, ভয় করছে সে ঠিকমতো লক্ষ্য স্থির করতে পারবে কিনা। সামনের গাড়িটাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছে সে। ধীরে ধীরে সেটা এগিয়ে গেল সামনের দিকে। দ্বিতীয় গাড়ির পেছনে টাকমাথা মানুষটা এখন তার চোখের সামনে। আর মাত্র কয়েক সেকেন্ড। লম্বা একটা শ্বাস নিল ইলি। তারপর মনে মনে 1, 2, 3 গুণে ছুড়ে দিল ডার্ট। অব্যর্থ লক্ষ্য। বেচারা টাকমাথা বুঝতেই পারলো না কি ঘটেছে। উঠে দাঁড়াতেই চেষ্টা করেও পারল না। পড়ে যাওয়ার আগ মুহূর্তে শুধু কয়েকবার চিৎকার করতে পারল। এই চিৎকার বরং সুবিধাই হলো ইলির। পেছনের গাড়ির ড্রাইভার গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে এলো। ড্রাইভার এখন ইলির একেবারে আয়ত্তের মধ্যে। পরপর 3টি ডার্ট ছুড়ল ড্রাইভারকে লক্ষ্য করে। এর মধ্যে 2টো গিয়ে লাগলো তার শরীরে। বেচারা ভয় আর আতঙ্কে ঝোপের মধ্যে দৌড় দিলেও সুবিধা করতে পারল না।
20 গজ গিয়েই মুখ থুবড়ে পড়ল। সামনের দিকে পরপর দুটো গুলির শব্দ শোনা গেল। ইলি তাকিয়ে দেখলো ওই দিকের বৃষ্টির মতো পাথর আর গাছের ডাল পড়ছে। লুইস আর জিটা গাড়ি থেকে বের হলেও কি করবে বুঝতে পারছে না। শটগানের একটা গুলি সম্ভবত লুইসের শরীরে লেগেছে। তার ডান হাতটা রক্তাক্ত হয়ে আছে। জিটার হাতেও একটা শটগান। ভয়ে সেও এদিক ওদিক গুলি ছুটছে। শেষে লুইসকে ফেলে রেখেই দৌড় দিল বনের মধ্যে। শিম্পাঞ্জিরাও কম যায় না, ওরাও ছুটতে শুরু করলো জিটার পেছনে। যুদ্ধটা একেবারে অসম হলো। কোনো রকম প্রতিরোধই করতে পারলো না লুইস আর জিটা। পেছনের গাড়ির যে ড্রাইভার ছিল তার কাছে ছিল খাঁচার তালার চাবি। ওই চাবি দিয়ে খাঁচার তালা খুলে সবাইকে মুক্ত করলো ইলি। মুক্ত হওয়ার পরপরই সবগুলো শিম্পাঞ্জি ঝাঁপিয়ে পড়লো পেছনের গাড়ির টাকমাথা মানুষ দুটির উপর। মৃত্যু না হওয়া পর্যন্ত দুজনের ওপর ক্ষোভ মিটাল ওরা। একই পরিণতি ঘটল লুইস আর জিটার। এ পর্যন্ত তারা অনেক শিম্পাঞ্জি হত্যা করেছে, তাই আজ তাদের হত্যা করতে কোনো শিম্পাঞ্জি দ্বিধা করলো না। ইটো অবশ্য স্থির হয়ে দাঁড়িয়েছিল। ইটো ভাবতেই পারেনি সে মুক্ত হবে। সবকিছু যে ইলির পরিকল্পনা হয়েছে বুঝতে পারল সে। তাই ইলির দিকে কৃতজ্ঞতা ভরা চোখে তাকাতেই চোখের পানি সংবরণ করতে পারল না দুজনে কেউই। এই মুহূর্তে তাদের দুজনের কাছেই মনে হচ্ছে জীবনটা বুঝি আবার নতুন এক শুরু হলো। গিরি পাহাড়ে ফিরে আসতে রাত প্রায় 10টা বেজে গেল। ইটোর সমস্ত শরীরে ধুলোবালি লেগেছিল, তাই সে ঝর্ণা নিচে গেল। বেশ সময় নিয়ে গোসল করবে বলে মনস্থির করেছে। ইটো অবাক হয়ে দেখলো সে ঝর্ণার নিচে আসতে না আসতেই ইলিও এলো ঝর্ণার নিচে। ইলি আগে কখনো তার সঙ্গে গোসল করেনি, আজই প্রথম। তার থেকে বিস্ময়ের ব্যাপার, ইলির শরীরে কোনো কাপড় নেই। ইটের বিস্ময়ের মাত্রা আরও বাড়ল যখন ইলি এসে নিজে থেকেই তার ঠোঁটে মৃদু একটা চুমু খেলো এবং বিড়বিড় করে বলল, আজ থেকে তুমি আমি দুজনে শুধুই দুজনা। শুরু হয়েছে ইটো আর ইলির নতুন জীবন। তারা দুজন এখন স্বামী স্ত্রী। নতুন জীবনে কিছুটা হলেও তারা হারানোর আনন্দকে ফিরে পেয়েছে। তারা এখন স্বপ্নও দেখছে সন্তান, সংসার আর সুন্দর জীবনের স্বপ্ন। এই সন্তান সংসারের স্বপ্ন নিয়েই তারা ঘুরে বেড়ায় গাছ থেকে গাছে, এক ঝোপ থেকে অন্য ঝোপে, পাহাড় থেকে পাহাড়ে। তাদের এখন ডাল থেকে ডালে লাফিয়ে যেতে, লতা ধরে ঝুলতে কিংবা গাছের মগ ডালে শুয়ে বসে রাত কাটাতে সমস্যা হয় না। শিম্পাঞ্জি সাধারণ জীবনে বলতে গেলে সম্পূর্ণই অভ্যস্ত হয়ে গেছে তারা। মাঝে মাঝে গিরি পাহাড় থেকে তারা অনেক দূরে চলে যায়, সেখানে 2-1 দিন থাকে, তারপর আবার ফিরে আসে। নিজেদের জীবনের বৈচিত্র্য আনার জন্য যা যা করার দরকার সবই করছে তারা। এজন্য আগের তুলনায় তারা এখন অনেকটাই সুখী। এভাবে পার হয়ে গেল 2টি বছর। কিছুদিন হলো ইলি তাদের গুহার বাইরেই যাচ্ছে না, কারণ সে এখন সন্তান সম্ভবা। কয়েকদিনের মধ্যেই তার বাচ্চা হবে। পেটের বাচ্চা আসার পর থেকে ইলির প্রতি বিশেষ যত্ন নেওয়া শুরু করেছে ইটো। তাকে ভারী কোনো কাজই করতে দেয় না, একান্ত প্রয়োজন না হলে পাহাড় থেকে নামতেও দেয় না। সন্ধ্যায় খাওয়ার পর ইটো আর ইলি গুহায় দক্ষিণ পাশে এসে বসলো। এখানে বড় বড় বেশ কয়েকটা পাথর আছে। বড় একটা পাথরের ওপর পাশাপাশি বসলো দুজন। অনেকদিন পর আজ তারা চা বানিয়েছে। চা তৈরির কাজটা ইটোই করেছে। ইলিকে চা দিলে ইলি বেশ তৃপ্তির সঙ্গে চায়ে চুমুক দিল। তারপর বলল, ইটো, তোমাকে একটা কথা বলবো ভাবছি। কি কথা? আমার একটা আশঙ্কার কথা। ইটো চোখ কুঁচকে বলল, কিসের আশঙ্কা? আমাদের সন্তানের সুস্থতার বিষয়ে আমার কিছুটা আশঙ্কা রয়েছে। আমি ঠিক বুঝলাম না। তুমি জানো, হাইপারের প্রভাবে আমাদের ডিএনএতে একরকম পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের কারণে আমরা মানুষ থেকে শিম্পাঞ্জিতে পরিণত হয়েছি। যেহেতু আমাদের শরীরে ডিএনএ শিম্পাঞ্জির ডিএনএ, সেহেতু আমাদের যে বাচ্চা হবে সেটা শিম্পাঞ্জির মতোই দেখতে হবে। এরকম হয় স্বাভাবিক। এই বিষয়ে আমরা আগেও আলোচনা করেছি এবং সম্পূর্ণ ব্যাপারটা মেনেও নিয়েছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তাহলে তোমার আশঙ্কা, ভয়টা কোথায়? শরীরের মধ্যে যে পরিবর্তন আমাদের ঘটেছে, সেই পরিবর্তন আমাদের সন্তানের উপর প্রভাব ফেলবে কিনা, এটা আমার চিন্তার বিষয়। তুমি জানো, কিছু কিছু ঔষধ দীর্ঘদিন শরীর থেকে সন্তানকে বিকলাঙ্গ করে ফেলতে পারে। হাইপার এমনই ভয়ঙ্কর আর শক্তিশালী। এই হাইপার আমাদের সন্তানকে আবার বিকলাঙ্গ করে কিনা, সেটাই আমার আশঙ্কা।
না না, তুমি এত চিন্তা করো না। আমাদের জীবন থেকে হাইপারের অধ্যায় শেষ হয়ে গিয়েছে। শরীরে এত লম্বা সময় কখনোই হাইপার থাকবে না। না থাকলেই ভালো। আমরা হাইপারকে ভুলে যেতে পারি। কিভাবে ভুলবো? সবুজ হাইপারের একটা টিউব এখনো আমার কাছে আছে। তুমি ওটা ফেলে দাও। অনেকবার ভেবেছি ফেলে দেব, কিন্তু শেষ পর্যন্ত আর পারিনি। শটগান আর পিস্তল যে গোপন জায়গায় রাখা আছে সেখানেই রেখে দিয়েছি। আমার মনে হয় প্রয়োজন নেই। ভয়ঙ্কর একটা জিনিসকে অহেতুক বহন করে ঝুঁকি নেওয়ার কোনোই অর্থ হয় না। ঠিক আছে, শেষ হাইপারটাও আমি ফেলে দেব। এটাই সঠিক সিদ্ধান্ত হবে। আর হ্যাঁ, আমি বিশ্বাস করি আমাদের সন্তান সম্পূর্ণ সুস্থ সবল হবে। ওকে নিয়ে অহেতুক চিন্তা করবে না। তোমার এই চিন্তা সন্তানের ক্ষতিকর কারণ হতে পারে। আচ্ছা, এ বিষয়ে আমি আর চিন্তা করব না। তবে তবে কি? আমাদের সন্তানের নাম কি রাখবো? একটু মাথা নেড়ে বলল, এই ব্যাপারটা মাথায় আসেনি, চিন্তা করতে দেখতে হবে। তবে ছেলে না মেয়ে হবে সেটাই তো আমরা জানি না। আমরা দুটো নামই ঠিক করে রাখতে পারি। তাই করব। তুমি এই বিষয়ে কিছু ভেবেছো? না, ভাবিনি। তোমার সঙ্গে বসেই নাম ঠিক করবো ভেবেছিলাম। এই জন্য নিজ থেকে তেমন কিছুই চিন্তা করিনি। আমিও একটু ভাবি, তুমিও ভাবো, তারপর দুজনেই সিদ্ধান্ত নেব। আচ্ছা, ঠিক আছে। দিনগুলো এরকম টুকটাক কথার মধ্য দিয়েই যেতে থাকলো। এরপর এক সময় এলো সন্তান প্রসবের দিন। মেয়ে শিম্পাঞ্জিগুলো সর্বাত্মক সহায়তা করার জন্য এগিয়ে এলো। কিছু শিম্পাঞ্জি আছে যারা সন্তান জন্মাতের সময় কি করতে হয় জানে। এজন্য ইলির কষ্ট অনেকটাই কম হলো। তবে তারপরও যে পরিমাণ কষ্ট ইলিকে ভোগ করতে হলো তা সহ্য করার মতো ছিল না। ইটোর কাছে মনে হচ্ছিল ওই যন্ত্রণা শরীরে হাইপারের যন্ত্রণা থেকেও বেশি। ইলি একটি ছেলে শিম্পাঞ্জির জন্ম দিয়েছে। নিজের ছেলেকে কোলে নিতে ইটোর চোখ দিয়ে আনন্দে পানি বেরিয়ে এলো। সন্তান যে কত আপন, কত ভালো লাগার, কত ভালোবাসার, এই প্রথম সে বুঝতে পারল। এত আনন্দের মধ্যেও বুকের কোথায় যেন সে একটা চিনচিনে ব্যথা অনুভব করতে লাগলো। কারণ সে মানুষ জন্ম দেয়নি, দিয়েছে এক শিম্পাঞ্জি। ইটো আর ইলি তাদের ছেলের নাম রাখলো নিও। নিও খুব দ্রুত বড় হতে লাগলো। সবকিছু শেখার প্রতি তার খুব আগ্রহ। তাছাড়া সে বেশ চটপটে, সারাদিন খেলা আর হইচই নিয়েই থাকে। তুলনামূলকভাবে কোথাও বেশ তাড়াতাড়ি শিখেই গেল সে। তার মূল খেলার সাথী কিকি। কিকির সঙ্গে থাকতে সে খুব পছন্দ করে। কিকি এখন বলতে গেলে পুরোটা সময় গৃতি পাহাড়েই থাকে। আগে মাঝে মাঝে সে দীর্ঘ সময়ের জন্য বনে চলে গেল, এখন যায় না, নিওর সঙ্গেই থাকে। একটা বিষয় নিয়ে নিওর খুব উৎসাহ, আর তা হলো তার বাবা মায়ের বা হাতের কোণে আঙ্গুল। প্রায় সে তার নিজের হাতের কোণে আঙ্গুল আর তার বাবা মায়ের কোণে আঙ্গুল মিলিয়ে দেখে। তারপরেই প্রশ্ন শুরু করে। প্রশ্নগুলো সে তার মাকেই বেশি করে। অন্যদিনের মতো আজও সে একই রকম প্রশ্ন করলো, আমার আঙ্গুল তোমাদের মতো নয় কেন মা? ইলি হেসে উত্তর দেয়, কারণ আমাদের আঙ্গুলটা ভালো নয়, তোমার আঙ্গুলটা ভালো। কেন? কারণ আমাদের আঙ্গুল শিম্পাঞ্জির মতো নয়। তাহলে কার মতো? মানুষের মতো। মানুষ কি? মানুষ এক প্রকার বুদ্ধিমান প্রাণী। আমাদের থেকেও বুদ্ধিমান? হ্যাঁ, সবচেয়ে বুদ্ধিমান। আমি মানুষ দেখতে চাই। তোমাকে একদিন দেখাবো। কবে দেখাবে? তুমি আর একটু বড় হও, তারপর তোমাকে মানুষের কাছে নিয়ে যাব। মানুষ কত দূরে থাকে? বেশি দূরে না, মানুষ প্রায় আশপাশে আসে। কপাল ভালো হলে আমরা দেখেও ফেলতে পারি, তখন আর আমাদের দূরে যেতে হবে না। মানুষ কি আমাদের আদর করবে মা? না, করবে না। পারলে আমাদের ধরে নিয়ে যাবে। এজন্য খুব সতর্ক থাকতে হবে, কখনো মানুষের কাছে যাবে না। মানুষ খুব ভয়ঙ্কর মা? না, ভয়ঙ্কর না, আবার ভয়ঙ্কর। আসলে মানুষ খুব অদ্ভুত প্রাণী। মানুষের মধ্যেই সব কিছু আছে, হাসি, কান্না, দুঃখ, আনন্দ, আবেগ, ভালোবাসা, হিংসা, ঘৃণা, সব সব কিছু। আমাদের এগুলো নেই? আছে, তবে মানুষের মতো অতটা জোরালো নয়। মানুষ অনেক অনেক বুদ্ধিমান প্রাণী। মানুষ পৃথিবীর সকল প্রাণীর নিয়ন্ত্রণ করতে পারে।
তাদের ওপর নিজেদের আধিপত্য বিস্তার করতে পারে, অজয়কে জয় পর্যন্ত করতে পারে। মানুষ এত ক্ষমতাবান? হ্যাঁ বাবা, অনেক অনেক ক্ষমতাবান। আমরা কখনো মানুষ হতে পারবো না। না, পারবো না, সেই ক্ষমতা আমাদের নেই। কিন্তু আমার যে এখন মানুষ হতে ইচ্ছে করছে। ইলি নিওর মাথায় হাত রেখে বলল, আমরা কখনো মানুষ হতে পারবো না বাবা। প্রকৃতি কখনোই পৃথিবীর এক প্রাণীকে অন্য প্রাণী হওয়ার অনুমতি দেয় না। প্রকৃতি যাকে যে প্রাণী হিসেবে সৃষ্টি করে সেই প্রাণী হিসেবে সারাটা জীবন থাকতে চায়। এটাই প্রকৃতির নিয়ম। কথাগুলো বলে তৃপ্তি পেল না ইলি, কারণ এর ব্যতিক্রম ঘটেছে। সে আর ইটো ব্যতিক্রম অন্যতম উদাহরণ। এই কথা মনে হতে সব সময় তার মধ্যে এরকম হতাশার সৃষ্টি হয়। আজও হলো। লম্বা নিঃশ্বাস ছেড়ে হতাশাকে সে শরীর থেকে বের করে দিতে চেষ্টা করলো, কিন্তু পারল না। হতাশার কষ্টটা বুকের মধ্যেই থেকে গেল তার। ইটো ইলির মোট 5 বছর হলো গৃহীতে। নিওর বয়স 3 বছর। সবকিছু মিলিয়ে মোটামুটি সুখেই দিন কাটাচ্ছিল তারা। ইলির আকস্মিক অসুস্থতা হঠাৎ এই সুখের পথে বাধা হয়ে দাঁড়ালো। আজ 4 দিন হলো ইলি অসুস্থ। প্রথম দিন হালকা জ্বর দিয়ে শুরু হয়ে অসুস্থতার, তারপর জ্বর বাড়তে থাকে। দ্বিতীয় দিন শরীরের তাপমাত্রা অনেক বৃদ্ধি পায়। এরপর আরও 2 দিন অতিক্রান্ত হয়েছে। ইটু কি করবে বুঝতেই পারছে না। কিছুতেই কমছে না ইলির জ্বর। হনহনির পাতাও কাজ হচ্ছে না। তাদের কাছে এখন আর কোনো ওষুধ নেই। যেগুলো ছিল সেগুলোর কার্যকারিতার তারিখ অনেক আগেই পার হয়েছে। ওষুধগুলো এখন খাওয়া অনুপযুক্ত। সন্ধ্যার পর ইলি জানার পর তার খুব শীত শীত লাগছে। এটা সঙ্গে সঙ্গে মোটা 2টো চাদর ইলির শরীরের ওপর দিয়ে বলল, এখন কি অবস্থা? শরীর খুব কাঁপছে, কিছুতে শরীরটাকে স্থির রাখতে পারছি না। আমি বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। তুমি ভয় পেও না, ঠিক হয়ে যাবে। এখানে আসার পর কখনো তুমি এতটা অসুস্থ হওনি। তাছাড়া ভালো চিকিৎসার ব্যবস্থাও নেই। সমস্যা হচ্ছে অসুখটা কি সেটাই জানতে পারছি না, এজন্যই ভয় করছে। আশা করছি ঠিক হয়ে যাবে। কোনো ভাইরাল জ্বর হতে পারে, হয়তো 7 দিন থাকবে, তারপর সুস্থ হয়ে যাব। সেটা হলেই তো ভালোই। তুমি শুধু নিওর প্রতি লক্ষ্য রেখো। ও রাতে খেয়েছে? হ্যাঁ খেয়েছে। ওকে মানুষের গল্প শুনিও। মানুষের গল্প শুনতে ও খুব পছন্দ করে। মানুষের গল্প শুনতে শুনতে ও ঘুমিয়ে যাবে। আমি জানি, তুমি অতটা চিন্তা করো না। এলে এবার খানিকটা ডানে ঘুরে এলো, তারপর বলল, আমার খুব শীত করছে। তুমি কি আমার শরীরের ওপর অন্য কিছু দিতে পারবে? হ্যাঁ দিচ্ছি। ইটো ইলির শরীরের ওপর একটা জ্যাকেট দিল। শীতের জন্য তারা এটা নিয়ে এসেছিল, কিন্তু তাতেও খুব একটা লাভ হলো না। শেষে এসে সিদ্ধান্ত নিল আগুন জ্বালাবে। গুহার মধ্যে সবসময় তারা কিছু কাঠ আর শুকনো পাতা জোগাড় করে রাখে, যেন প্রয়োজনে আগুন জ্বালাতে পারে। ওইগুলো ব্যবহার করে আগুন জ্বালালো ইটো। আগুনের উত্তাপে ইলির শীত কিছুটা হলেও কমলো, কিন্তু সার্বিকভাবে ইলির শারীরিক অবস্থার কোনো উন্নতি হলো না। এক পর্যায়ে ইলি বমি শুরু করলো। ইলিকে বমি করতে দেখে ইটো দারুণভাবে ভীত হয়ে উঠল। সে যে কি করবে কিছুই বুঝতে পারছে না। ইলি এখন প্রলাপ বকতে শুরু করছে। কথাগুলোর অধিকাংশই সে বুঝতে পারছে না, তবে ইলির সমস্ত শরীরের মধ্যে সে একরকম যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছে সে, কারণ ইলি কিছুতেই স্থির থাকতে পারছে না। একবার ডান কাত হয়ে শোয়, তো আবার বাম কাত হয়ে শোয়, আবার কখনো কখনো উঠে বসে। এরকম উঠে বসার পর আরও 2বার বমি করলো ইলি। মাঝরাতের দিকে ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসতে শুরু করলো ইলির শরীর। সেই সঙ্গে শরীরের তাপমাত্রাও পড়ে যেতে থাকলো। ইলি শীত থেকে রক্ষা পাওয়ার জন্য চাদরে মুড়ি দিয়ে মরার মতো শুয়ে থাকলো। আর তার পাশে মাথার হাত দিয়ে বসে থাকলো ইটো। ইটো একবার নিওর দিকে তাকাচ্ছে আর একবার ইলির দিকে তাকাচ্ছে। নিও আজও আগেই ঘুমিয়ে পড়েছে। সে তার মায়ের অসুস্থতার বিষয়টি বুঝতে পেরেছে, এজন্য আজ সে মানুষের গল্প শুনতে চায়নি। ইটো কখন ঘুমিয়ে পড়েছিল জানে না, তবে তার ঘুম ঠিক মতো হয়নি। একটু পরপরই ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছিল। একবার তো দেখলো ইলির মৃত্যু হয়েছে। স্বপ্নটা দেখেছিল সে শেষ রাতে। তারপর থেকে আর ঘুম আসেনি, ঝিমুনির মধ্যে ছিল। এই একবার চোখ বন্ধ করে তো আবার চোখ খোলে।
একেবারে ভয়ঙ্কর রাতটা পার করছে সে। সকালে সূর্য উঠলে এক চিলতে আলোর ছটায় এসে পড়ে গুহার ভেতরে। সেই আলোতে ইলির দিকে তাকাতেই চমকে ওঠে ইটো। ইলির সমস্ত শরীর চাদরে নিচে, কোনোই থেকে নিচের দিকে ডান হাতের কিছু অংশ বাইরে ছিল। কিন্তু সে কি দেখছে? এ তো অবিশ্বাস্য। সে তো ইলির হাত দেখছে না, দেখছে একটা মানুষের হাত। ইটোর কি হলো ইটো বলতে পারবে না। সে এক টানে ইলির শরীরের ওপর থেকে চাদর সরিয়ে ফেলল। তারপর যা দেখলো তা যেন সে বিশ্বাসই করতে পারছে না। ইলির শরীরের প্রায় সম্পূর্ণ অংশ মানুষে রূপান্তরিত হয়েছে। নিজের আবেগকে সে আর ধরে রাখতে পারল না। ইলির শরীরে ধাক্কা দিয়ে ডাক দিল, ইলি, ইলি। ইলি পিটপিট করে চোখ মেলে তাকালো। ইটোর শরীর থরথর করে কাঁপছে, কাঁপছে তার কণ্ঠ। কাঁপা কণ্ঠে সে বলল, ইলি, তুমি মানুষে রূপান্তরিত হয়েছ? কথাটা যেন ইলিও বিশ্বাস করতে পারল না। সে অবিশ্বাস নিয়ে তাকিয়ে থাকলো ইটোর দিকে। ইটো এবার ইলির হাতটা উঁচু করে বলল, এই দেখো তো তোমার হাত। এই হাত এখন আর শিম্পাঞ্জির হাত নয়, মানুষের হাত। নিজের হাত দেখে ইলি এতটাই উৎফুল্ল হলো যে সে শোয়া থেকে উঠে বসলো সে। তারপর তাকালো অন্য হাতের দিকে, তারপর পায়ের দিকে। শেষে নিজের কৌতূহল থমিয়ে রাখতে না পেরে বলল, আমার মুখটাও কি মানুষের মুখে রূপান্তরিত হয়েছে? হ্যাঁ ইলি, হ্যাঁ, পুরো মুখটাই, বলতে পারো ৮০ ভাগ। কি বলছো তুমি? যা বলছি সত্য। ইলি তোতলাতে তোতলাতে বলল, আমি বিশ্বাস করতে পারছি না। আমি তোমাকে আয়না দিচ্ছি। ইটো আয়না এগিয়ে দিলে ইলি বেশ সময় নিয়ে নিজের চেহারাটা আয়নায় দেখল। তারপর বলল, সত্যি আমি মানুষে রূপান্তরিত হয়েছি ইটো। আমার যে কি ভালো লাগছে। আমারও ভালো লাগছে, কিন্তু কিভাবে এটা সম্ভব হলো? সম্ভবত সবুজ হাইপারের ক্রিয়া নতুনভাবে শুরু হয়েছে ৫ বছর পর। তাই তো মনে হচ্ছে। এতদিন কাজ করেনি কেন? আমি জানি না, এটা গবেষণার বিষয়। অনেক রাসায়নিক দ্রব্য বা দ্রবণের ক্রিয়া শরীরে খুব ধীরে ধীরে হয়। সবুজ হাইপার সেরকমই এক রাসায়নিক দ্রবণ। লাল হাইপার দ্রুত কাজ করতে পারলেও সবুজ হাইপার পারে না, অনেক সময় লাগে, দীর্ঘ ৫ বছর। সত্যি যদি তাই হয়, আমি নিশ্চিত তুমিও খুব দ্রুত মানুষে রূপান্তরিত হবে। এটু এবার নিজের হাত পায়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর বলল, সেটা কি নিশ্চিত করে বলা যায়? কেন যাবে না? যদি আমি মানুষ হতে পারি, তুমি পারবে না কেন? কারণ তুমি নারী আর আমি পুরুষ। তাতে সমস্যা কোথায়? নারী পুরুষের শরীরে হাইপারের ক্রিয়া ভিন্ন হতে পারে। ইলি স্থির হয়ে বলল, কেন হবে? প্রফেসর শিউটন বলেছিল কারণটা। পুরুষের শরীরে হরমোনের নাম টেস্টোস্টেরন আর নারীর শরীরে হরমোন এস্ট্রোজেন আর প্রজেস্টেরন। হাইপারের ওপর এদের ক্রিয়া ভিন্ন হলে হাইপারের কার্যকারিতাও ভিন্ন হতে পারে। দেখা যাবে হয়তো হাইপার নারী শিম্পাঞ্জির শরীরে কাজ করেছে, কিন্তু পুরুষ শিম্পাঞ্জির শরীরে কাজ করছে না। আমার মনে হয় সেরকম কিছুই হবে না। তুমি কয়েকদিনের মধ্যেই মানুষে রূপান্তরিত হবে এবং তারপর আমরা আবার শহরে ফিরে যাব। শহরে ফিরে যাবে? শহরে মানে তোমাদের গ্রামে, যেখানে আমরা মানুষ হিসেবে বেঁচে থাকব। আমাদের জীবনটা হবে তখন অনেক অনেক আনন্দের। কিন্তু কিভাবে আমরা মানুষের সমাজে যাব? কেন মানুষ হিসেবে যাব? আমাদের সন্তান নিওর কি হবে? ও তো মানুষ না। নিওর কথা মনে হতে ইলির মুখটা মুহূর্তে কালো হয়ে গেল। সে মাথা ঘুরিয়ে নিওর দিকে তাকালো। নিও গভীর ঘুমে আচ্ছন্ন। ইলি বিড়বিড় করে বলল, নিওকে আমার সঙ্গে করে নিয়ে যাব। কিন্তু নিও মানব সমাজে মিশতে পারবে? মেশার দরকার কি? সারাটা সময় আমাদের সঙ্গেই থাকবে।
ওর পরিচয় কি হবে? আমরা কি বলতে পারবো নিও আমাদের সন্তান? মানব সমাজ কি বিষয়টাকে স্বাভাবিকভাবে গ্রহণ করবে? করবে না। তারপর আমরা শহরে কিংবা গ্রামে যাব। জঙ্গলের মধ্যে দুঃসহ এই জীবন আর আমার যাপন করতে চাই না। আমরা সুন্দর আধুনিক জীবন চাই। তুমি যাবে তো আমার সঙ্গে? এটা ধীরে ধীরে ওপরে নিচে মাথা দুলিয়ে বলল, হুম, যাব। যদি কিনা সত্যি কোনোদিন আমি মানুষে রূপান্তরিত হতে পারি। আর যদি না পারি, তুমি অন্তত যেও ইলি। মানুষ হয়ে জঙ্গলে বাস করা কোনো অর্থই হয় না। মানুষ সামাজিক জীব। মানুষের স্থান হওয়া উচিত সভ্য সমাজে, জঙ্গলে নয়। আজ থেকে তুমি মানুষ আর আমি পশু। ছি তো, এভাবে বলছো কেন? আসলে আমি খুব আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, বিধায় ওভাবে বলেছিলাম, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে বলিনি। ইটো মৃদু হেসে বলল, আমি জানি ইলি, কিন্তু তুমি সত্য বলেছ, মিথ্যা তো বলনি। পৃথিবীতে আগে হোক পরে হোক সত্যেরই জয় হয়। কাজে আমি বিশ্বাস করব তোমার আশাই বাস্তবে পরিণত হবে। তুমি, আমি, আমরা সবাই যেন আবার মানুষ সমাজে ফিরে যেতে পারি। ইলি এবার সামনে ঝুঁকে ইটোর কাঁধে মাথা রাখলো। তারপর বলল, ইটো, তুমি মনে রেখো, আমার সকল সুখ তোমার মাঝে। তোমাকে ছাড়া আমি কোথাও যাব না, কোথাও না। প্রয়োজনে তুমি, আমি আর নিও বাকিটা জীবন এখানেই কাটিয়ে দেব। তবে আমার বিশ্বাস, আমাদের এখানে থাকতে হবে না। আমরা সবাই মানব সমাজে ফিরে যেতে পারবো। বিড়বিড় করে ইটো বলল, তাই যেন হয় ইলি, তাই যেন হয়। ইলির পরিপূর্ণ মানুষ হতে আরও 2 দিন সময় লাগলো। 5 বছর আগের মানুষ ইলি আর আজকের ইলির মধ্যে এখন কোনো পার্থক্য নেই। ইলি সুযোগ পেলে আয়নায় নিজেকে দেখে। নিজের প্রতি তার এখন অন্যরকম এক ভালো লাগার সৃষ্টি হয়েছে। গত 5 বছর ধরে এখনকার দিনগুলোর জন্যই সে অপেক্ষা করছিল। এজন্য দিনগুলো তার সত্যি সুখের, দারুণ সুখের। চেহারার এই পরিবর্তনে ইলি দারুণ খুশি হলেও খুশি নয় নিও। সে ইলির দিকে সবসময় অদ্ভুত চোখে তাকিয়ে থাকে। এখনও সে একই রকম দৃষ্টিতে তাকিয়ে আছে। ইলি নিওকে কাছে টেনে নিয়ে বলল, কি ব্যাপার নিও, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখছি মা। আমাকে দেখার কি হলো? তোমার চেহারাটা পাল্টে গেছে। হ্যাঁ বাবা, আমি মানুষের চেহারা পেয়েছি। এই কথা আমি তোমাকে আগেও বলেছি। তুমি এই চেহারা পেয়ে কি খুশি মা? অবশ্যই খুশি। তুমি খুশি না? নিও মাথা নেড়ে বলল, না মা। কেন? তোমাকে মানুষ হিসেবে দেখতে আমার ভালো লাগে না। আমি শিম্পাঞ্জি, তুমিও শিম্পাঞ্জি, তুমি আমার মা, তুমি মানুষ হবে কেন? মানুষ হলে দোষের কি? তুমি তো তাহলে আমাকে ছেড়ে চলে যাবে। আমি এই জঙ্গলে থাকবো কিভাবে? এলি নিওর গাল টিপে দিয়ে বলল, না, আমি যাব না। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আর যদি যেতে হয় তাহলে আমি তোমাকে নিয়ে যাব। আমি কি মানুষের মধ্যে থাকতে পারবো? মানুষ তো আমাকে পছন্দ করবে না। কেন করবে না? কারণ আমি শিম্পাঞ্জি। মানুষ মানুষকে পছন্দ করে, শিম্পাঞ্জিকে নয়। মানুষ সবাইকে পছন্দ করে, তোমাকেও করবে। একটু থেমে নিও আবার বলল, মা, বাবাও কি তোমার মতো মানুষ হয়ে যাবে? হলে তো ভালোই হয়। সবাই আমরা মানুষ হয়ে গেলাম। তুমি মানুষ হতে চাও না? আমি মানুষ হব কিভাবে? আমরা যেভাবে হয়েছি সেভাবে? না, আমি মানুষ হতে চাই না, শিম্পাঞ্জি হয়েই থাকতে চাই। ঠিক আছে, থাকবে। আমি শিম্পাঞ্জি আর তুমি মানুষ হয়ে থাকলে আমরা একসঙ্গে থাকতে পারবো না, তাই না মা? এই প্রশ্ন করছো কেন? আমরা দুজন দুরকম, এজন্য আমরা কখনোই একসঙ্গে থাকতে পারবো না। না বাবা, মা আর সন্তানের বন্ধন এরকম যে কোনো কিছু তাদের দূরে সরাতে পারে না। এজন্য আমরা সারাটা জীবন একসঙ্গে থাকবো। সত্যি? হ্যাঁ বাবা। এরপর নিও কিছু একটা চিন্তা করলো। তারপর উপরে নিচে মাথা নাড়িয়ে বলল, মা, নিচে খেলতে যাই? এই সময়ে? হ্যাঁ, ওখানে কি কি আছে, কি কি সঙ্গে খেলবো? অন্য শিম্পাঞ্জিরাও আছে, ওদের সঙ্গেও খেলবো। আসি মা। কথাগুলো বলে নিও পাহাড়ের ওপর থেকে নিচে নেমে গেল। ইলি ওপরেই থাকলো। সে স্পষ্ট দেখতে পেল নিও নিচে নেমে অন্য বাচ্চা শিম্পাঞ্জির সঙ্গে খেলতে শুরু করেছে। ওদের মধ্যে খেলেও নিও বেশি আনন্দ পায়।
আগে তার সঙ্গে নিয়েও বেশ লম্বা সময় নিয়ে খেলতো। যেদিন থেকে তার শরীর মানুষের শরীর রূপান্তরিত হতে শুরু করেছে, সেদিন থেকে নিয়েও কেন যেন তার কাছে বেশি সময় থাকে না। তার থেকে বরং এখন ইটোর সঙ্গে থাকতেই বেশি পছন্দ করে। শুধু তাই নয়, নিও এখন রাতের বেলায় তার সঙ্গে ঘুমায় না, ইটোর কাছে ঘুমায়। ইটো যে পাশে ঘুমাবে নিও সেই পাশেই ঘুমাবে। ইলির মনে হয় নিও তাকে ইচ্ছে করে এড়িয়ে যাচ্ছে। এই বিষয়টা ইলিকে বেশ কষ্ট দেয়। কষ্টটা আরও বেশি এ কারণে যে শুধু নিওর সঙ্গেই নয়, সবার সঙ্গে যেন তার দূরত্ব বাড়ছে। আগে মেয়ে শিম্পাঞ্জিরা দিনে 1-2 বার হলেও তাদের গুহায় আসতো, এখন আর কেউ আসে না। ইলি নিজে থেকেই সবার সঙ্গে মিশতে চেষ্টা করছে, কিন্তু কোনো কাজই হচ্ছে না। তাকে আর কেউ এখন আগের মতো আপন ভাবে না। ব্যাপারটা সত্যি নিদারুণ কষ্টের। এভাবে ধীরে ধীরে অন্যদের সঙ্গে ইলির দূরত্ব বাড়তে থাকলো। ইটোর সঙ্গেও তার দূরত্ব যে বাড়ছে বোঝাতে পারছে সে। ইটো কথা বলা কমিয়ে দিয়েছে, প্রয়োজন ছাড়া খুব একটা কথা বলে না। ইটোর এরকম আচরণের কারণ সে বোঝে। সে মানুষ রূপান্তরিত হতে পেরেছে, কিন্তু ইটো পারেনি। বিষয়টা অত্যন্ত কষ্টদায়ক। ইলো প্রতিদিন সকালে উঠে কামনা করে ইটোকে আর শিম্পাঞ্জি হিসেবে দেখবে না, দেখবে মানুষ হিসেবে। কিন্তু বাস্তবে সেই আশা তার পূরণ হয় না। এভাবে একটা একটা করে আরও প্রায় 30টা দিন পার হয়ে গেল, কিন্তু ইটো আর মানুষে রূপান্তরিত হলো না। ইলির ইদানি খুব ইচ্ছে করছে শহরে যেতে, কিন্তু মনের সঙ্গে সে পেরে উঠতে পারছে না। নিঃসঙ্গতা তাকে খুব কষ্ট দেয়, এজন্য একা একা চলাফেরা করে সে। এরকমই একদিন দুপুরের খাবার সংগ্রহের জন্য একেবারে একা সে জঙ্গলে প্রবেশ করেছে। তার ইচ্ছে কিছু কলা জোগাড় করা, সঙ্গে তেমন কিছুই নেই, শুধুই একটা ছুরি। কলা জোগাড় করতে এসে সে বেশ খানিকটা দূরেই চলে এসেছে। এখান থেকে শহরে যাওয়ার রাস্তা খুব বেশি দূরে নয়। ওই রাস্তায় হঠাৎ মানুষের কথা শুনে সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। ছুটে এলো রাস্তার কাছাকাছি ঝোপের মধ্যে। দেখলো একটা জিপে 4 জন মানুষ, 2 জন মহিলা আর 2 জন পুরুষ। পেছনে আরও একটা গাড়িতে বন সংরক্ষণকারী দলের 3 সদস্য, সবার হাতেই অস্ত্র। গাড়ির চাকা ফুটো হয়ে যাওয়ায় চাকা পাল্টাতে সবাই এখানে থেমেছে। এরকম সুযোগ এলির কাছে আসেনি। সে ইচ্ছে করলেই এই গাড়িতে করে শহরে চলে যেতে পারে। এখন চলে গেলে কেউ জানবে না। গাড়ির মানুষরাও তাকে সঙ্গে করে নিয়ে যাবে, কারণ বন সংরক্ষণকারী দলের অন্যতম একটা দায়িত্ব হলো বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা। সে একজন মানুষ, তাকে অবশ্যই তারা সাহায্য করবে এবং শহরে পৌঁছে দেবে। সে নিশ্চিত শহরে গেলে প্রথম কয়েকদিন ইটো আর নিওর তার জন্য তার খারাপ লাগবে, তারপর ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। প্রয়োজনে শহর পরিবর্তন করবে সে, অনেক দূরে চলে যাবে। তখন লিস্টনের এই বনের কথা মনে পড়লেও সে আর ফিরে আসতে পারবে না। গাড়ির চাকা পাল্টানোর কাজ শেষ, এখন সবাই গাড়িতে উঠে যাচ্ছে। ইলির মনে হচ্ছে সে ছুটে চলে যায়, কিন্তু শেষ পর্যন্ত সে গেল না। কারণ একটাই, ইটো আর নিওকে সে দারুণ ভালোবাসে, তাদের ছেড়ে সে যেতে পারবে না। রাতে ঘুমাতে গেলে ইলির ঘুম আসছিল না। সে উঠে এসে গুহার দক্ষিণে পাথরের উপর বসল। মনটা তার খুব অস্থির। আজ তার মনে হচ্ছে মানুষ হওয়ার পর সে এখন সবকিছু থেকে বঞ্চিত। স্বামীর ভালোবাসা, সন্তানের সান্নিধ্য, প্রিয়জনের উপস্থিতি, তাদের ভালো লাগা ভালোবাসা, কোনো কিছুই আর তার নেই। সে একা, শুধুই এক। কাঁধের ওপর হাত পড়তে ঘাড় ঘুরিয়ে তাকালো ইলি, দেখলো ইটো এসেছে। নিজেই সরে গিয়ে সে একই পথ পাথরে জায়গা করে দিল, যেন ইটো তার পাশে বসতে পারে। কিন্তু ইটো পাশে বসলো না, পাশের অন্য একটা পাথরে বসলো। ইলি খানিকটা আহত কণ্ঠে বলল, কি ব্যাপার, দূরে গিয়ে বসলে যে? প্রশ্নের উত্তর না দিয়ে ইটো পাল্টা প্রশ্ন করে বলল, এখানে বসে আছো যে? ঘুম আসছিল না। কেন? জানি না। আমি জানি। ইলি সরাসরি ইটোর চোখে তাকিয়ে বলল, কি জানো? তুমি আর আমাদের সঙ্গে থাকতে চাচ্ছ না। তুমি কিভাবে বুঝলে? তোমাকে দেখলেই বুঝতে পারি। না, তুমি বুঝতে পারো না, তোমার বোঝা ভুল। ইটো একটু সময় নিল, তারপর বলল, একটা কথা বলি ইলি। হ্যাঁ বলো। তুমি শহরে চলে যাও। এই কথা বলছো কেন? এই জঙ্গল মানুষের জন্য নয়, আমাদের মতো শিম্পাঞ্জির জন্য। এই কথা তুমি অনেকবার বলেছ, এখন আর শুনতে ভালো লাগে না। কিন্তু যা বলছি সত্য বলছি। এই সত্যটা আমি ভুলে যেতে চাই। আগেও বলেছি,
এখনো বলছি, আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই, নিয়োকে নিয়ে বাঁচতে চাই। এটা তোমার মনের কথা নয়। কিভাবে বুঝলে? আমি বুঝতে পারি। তুমি মন গড়া কথা বলো না। আমি মন গড়া কথা বলছি না ইলি, আমি চাই তুমি সুখী হও। তোমার মতো একজন সুন্দরী নারী কখনোই আমার মতো এক কুৎসিত প্রাণীর সঙ্গে বসবাস করতে সুখী হতে পারবে না। তোমাকে মানব সমাজ টানছে, তুমি ওই সমাজে ছুটে যাও, ওইখানেই তুমি শান্তি পাবে। ইলি এবার উঠে এসে ইটোর পাশে বসলো, তারপর খানিকটা ধমকের সঙ্গে বলল, আমার চোখের দিকে তাকাও। ইটো তাকালো না। আরো জোরে এবার ধমক দিল ইলি, তারপর আগের মতোই বলল, আমার চোখের দিকে তাকাও ইটো। ইটো এবার ইলের চোখের দিকে তাকালো। ইলি টেনে টেনে বলল, আমার চোখে কিছু দেখতে পাচ্ছ? কিছু বলল না ইটো। ইলি কয়েকবার চোখ পিটপিট করে বলল, তুমি কি দেখতে পাচ্ছ এই আমার চোখে তোমার জন্য কত কত ভালোবাসা? ওপরে নিচে মাথা ঝাঁকালো ইটো, তারপর ঠোঁটে ঠোঁটে চেপে বলল, দেখতে পাচ্ছি ইলি। তাহলে আমাকে তুমি চলে যেতে বলছো কেন? আমি তোমাকে ছেড়ে যেতে চাই না ইটো। ইটোর যে কি হলো সে বলতে পারবে না, তার চোখে হঠাৎই পানি চলে এলো। সে আবেগঘন কণ্ঠে বলল, তোমাকে আর আমি কষ্ট দিতে চাই না ইলি। আমি জানি তুমিও মনের প্রাণে চাচ্ছ আমি দ্রুত মানুষ রূপান্তরিত হই, কিন্তু সেই সম্ভাবনা আর নেই। আমি আর মানুষ হতে পারবো না। তুমি মানুষ হয়ে কিভাবে এক শিম্পাঞ্জির ভালোবাসাকে গ্রহণ করবে? এলি ইটোর মাথাটা নিজের বুকে টেনে নিল, তারপর বলল, তুমি আমার কাছে সব সময় ভালোবাসার। তোমার ভালোবাসা আমার কাছে সবচেয়ে মূল্যবান। আমি সবকিছুর উপেক্ষা করতে পারলেও তোমার ভালোবাসাকে কখনো উপেক্ষা করতে পারবো না। কথাগুলো বলতে বললে ইলি আলতোভাবে ইটোর ঠোঁটে একটা চুমু খেলো, তারপর নিজেকে সঁপে দিল ইটোর বুকে। আর তাতে ইলি উপলব্ধি করলো মানুষের রূপান্তরিত হওয়ার পর গত 1 মাসে সে এই প্রথম নিজের মধ্যে এক পরম শান্তি উপলব্ধি করছে, যা শুধু তার প্রিয়তম ইটোর কাছেই পাওয়া যায়, অন্য কারোর কাছে নয়, অন্য কিছুর মধ্যে নয়। আজ এই পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।